গুমের সঙ্গে জড়িত ২০ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বাংলাদেশে গুম খুনের তদন্তে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার বক্তব্য নিয়ে নিষেধাজ্ঞার প্রশ্ন এড়িয়ে গেছেন ম্যাথিউ মিলার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এই জন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর ও পুলিশের বিশেষ শাখাকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গত রবিবার এই সংক্রান্ত একটি চিঠি দেন। সেখানে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ, সংস্থাটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং সাবেক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের মতো কর্মকর্তারা আছেন তালিকায়। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন আর সাম্প্রতিক একাধিক ঘটনায় বাংলাদেশের সাথে কূটনৈতিক টানাপোড়েনের জেরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়ে নজরদারি বাড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম। ভারতের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনদীর সিং পাওয়ার জানিয়েছেন, সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে বিএসএফ এর জওয়ানদের। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকায় অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বিশেষ করে রাতের পাহারায় গত কয়েক সপ্তাহ ধরেই আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্যের বিষয়ে সতর্ক থাকা আর বাহিনীর শীর্ষ পর্যায়ের নির্দেশ ছাড়া আগবাড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও জওয়ানদের সতর্ক করা হয়েছে। এছাড়াও সীমান্ত পারাপারে জাল পাসপোর্ট আটকাতে সীমান্তে অভিবাসন দফতর ও বিএসএফ সতর্ক নজর রেখেছে বলেও জানিয়েছেন বিএসএফ কর্মকর্তা মনদীর সিং। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের হাজির করা হয়। এছাড়াও পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, গুলশান থানার সাবেক অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যার মামলায় আজ কাদেরকে হাজির করা হবে, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 7 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী যে কাজ হয়েছে সে অভিযোগ রয়েছে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, সাভার বিভিন্ন এলাকায় যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে দমন করার জন্য পুলিশ যেভাবে নির্বিচারে গুলি করে যে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আজ দ্বিতীয় দফা হাজির করা হয়েছে। আজকে তাদের যেই অপরাধ, কি ধরনের অপরাধ করেছে, কিভাবে তারা গুলি করেছে, কার নির্দেশে গুলি করেছে, কেন গুলি করেছে, কার নির্দেশে ছাত্র জনতাকে দমন করার তারা এই চেষ্টা করেছিলেন, সেই বিষয়টি আজকে তুলে ধরা হবে এবং তাদের যে তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি আদালতে তুলে ধরা হবে। তার মাস্টার মাইন্ড কে ছিলেন, কার নির্দেশে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। আজকে অত্যন্ত গোপনীয়তার, অর্থাৎ মানে কড়া নিরাপত্তা এবং গোপনীয়তায় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে আসা হয়েছে। গণমাধ্যমকে কোনো ছবি দেওয়া হয়নি। আমরা গেটে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে কোনো ছবি দেওয়া হয় নাই। ভিতরেও আজকে একেবারে কঠোর নিরাপত্তার বলয় রাখা হয়েছে। কেন এই গোপনীয়তা, কি কারণে গোপনীয়তা করা হয়েছে সেটা নিয়ে এখনো কোনো নেই। তবে প্রসিকিউশন আজকে তাদের যেই
পটভূমি যে ব্যাখ্যা সেই বিষয়গুলো আজকে তুলে ধরবেন। তারপরেই যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে কথা বলবেন, কি বিষয়ে কথা হয়েছে এবং কি বিষয় তারা তুলে ধরেছেন, আদালতের পর্যবেক্ষণ কি, সব বিষয়ে আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণা আর গুম খুনের তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞার প্রশ্ন সচেতনে এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশের নির্বাচন আয়োজনের প্রস্তুতির ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এতে জনগণ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচনের সময় নির্ধারণ অব্যাহত পর্যবেক্ষণে থাকবে উল্লেখ করে তিনি জানান, পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন আর গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকেই উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। অপর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলারকে এক প্রশ্নকর্তা জানিয়েছেন, শুনানি বা জামিন ছাড়া বাংলাদেশে 2 মাসের বেশি সময় কারাবন্দী আছেন 30 জনেরও বেশি সাংবাদিক। এ বিষয়ে অনেক মানবাধিকার সংগঠন ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা ও সম্মান জানানোয় বিশ্বাসী যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে আইনের শাসন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাথে সঙ্গতি রাখা উচিত, যা আগের সরকারকেও স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের মানচিত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের আলোচিত ফেসবুক পোস্ট আর শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাওয়া হলে এড়িয়ে গেছেন মিলার। D8 সম্মেলনের সাইডলাইনে আজ কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনে তার প্রস্তাবে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন তিনি। গতকাল মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীর সাক্ষাৎ করতে গেলে তার সাথে সম্মেলনের কথা উল্লেখ করেন মিশরে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। তাকে স্বাগত জানাতে মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। সফরের প্রথম দিনই গতকাল কায়রোতে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ডক্টর জাম্বরি আন্দেল কাদির। তারা মালয়েশিয়ায় বাংলাদেশের নিয়োগ, উচ্চশিক্ষা সম্পর্কে সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট ও আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। D8 সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাইডলাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। চরম অব্যবস্থাপনা চলছে খাগড়াছড়ির পর্যটন মোটেলে। সংস্কারের অভাবে হোটেলের রুমগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। রেস্টুরেন্টের রান্নাঘর যেন ডাস্টবিন, এতে বিমুখ পর্যটকরা। মাসের পর মাস লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। এ অবস্থার জন্য কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন পর্যটন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পর্যটনের ভরা মৌসুমে মুখর খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট। বেসরকারি হোটেল ও রেস্টুরেন্টগুলো পর্যটকে ঠাসা, কিন্তু বেহাল জেলার একমাত্র সরকারিভাবে স্থাপিত পর্যটক মোটেলটি। নেই কোনো বুকিং। 6 মাসের খাগড়াছড়ি পর্যটন মোটেলটি প্রায় 50 লাখ টাকা লোকসান দিয়েছে। অতিথিদেরকে আরো আকর্ষণ করার জন্য খাগড়াছড়ি পর্যটন মোটেলকে আপনার পূর্ণভাবে রিনোভেশন, রুম টুম সহ সকল বিষয় রিনোভেশন করলে সেটা আরো অতিথি বৃদ্ধি পাবে এবং সেটা লাভজনক প্রতিষ্ঠান হবে। 2006 সালের 11 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাগড়াছড়ি শহরের চেঙ্গি নদীর তীরে মনোরম পরিবেশে খাগড়াছড়ি পর্যটন মোটেলটির উদ্বোধন করেন। বিলাসবহুল এই মোটেলে রয়েছে ভিআইপি সহ 25টি রুম, সুবিশাল রেস্টুরেন্ট ও কনফারেন্স রুম সহ অন্যান্য সুবিধা। কিন্তু গত 15.5 বছরে এতে একবারও সংস্কার হয়নি। কেউ এসে থাকতে পারবে না, এত বেহাল অবস্থা হয়ে আছে। তো আমার মনে হয় এটা দ্রুত সংস্কার করা উচিত। যদি এখানে একটা ভালো থাকার জায়গা থাকতো সরকারি ব্যবস্থাপনা, তাহলে আমরা একদিন এখানে স্টে করে খাগড়াছড়ি ঘুরে দেন আমরা ইয়াতে যেতাম, সাজেক ঘুরতে যেতাম। বিলাসবহুল পর্যটন মোটেলটি থাকা ও খাওয়ার অযোগ্য হওয়ার কারণে পর্যটকরা বেছে নিচ্ছে বেসরকারি হোটেল রেস্টুরেন্ট। সরকারি ছুটির বদ্ধ দিনে আমাদের খাগড়াছড়িতে যথেষ্ট পর্যটক আসে। মোটামুটি আমাদের অনেক আবাসিক হোটেলের রুমগুলা ভাড়া হয়। আশাবাদী এইভাবে আসলেই আমরা আশা করি আমরা লাভবান হব। রুমের সার্ভিসও ভালো না এবং রুমের কোয়ালিটি গুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা সরকার প্রচুর পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এটা যদি একটু জরুরি ব্যবস্থা নেওয়া যায়, এই সুন্দর একটা প্লেসে পর্যটন মোটেল, তাহলে এটা অপার সম্ভাবনার একটা রাজস্ব খাত আসবে।
অভিযোগ রয়েছে, মোটেলের বর্তমান ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার যোগদানের পর মোটেলের অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে। এই পর্যটন মোটেল একটি যাতে আশার আলো জাগাতে পারে, এটি শুধু লোকসানের যেন বহর পাহাড়ের পর পাহাড় না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখে আমার মনে হয় সরকার একটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। মোটেলটির সংস্কারে সরকারের সুদৃষ্টি চায় খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।